এই তাড়াতাড়ি তো পাটা একটু টিপে দে। উফ, কি ব্যথাটা না করছে রে। আমি অবনীর কথা শুনে হা হয়ে খাটের পাশে দাঁড়িয়ে গেলাম। বলে কি মেয়েটা, সাধ্য বিয়ে করা বরকে দিয়ে ও পার্টি পাবে? হাই হাই, এটা কেমন কথা? যদি একটু আদর করে বলতো মানা যেত, তা না করে আদেশ করছে। ইচ্ছে করছে কানের নিচে 2টা থাপ্পড় দিই, কিন্তু সেটা করলে দাদু আবার আমাকেই বাড়ি থেকে বের করে দেবে। কি হলো কি, কথা কি কানা যাচ্ছে না? পা টিপে দিতে বললাম, দে তাড়াতাড়ি। মার খাবি? খুব টেস্টি। আগে তুই খা, এখন পা টিপে দে। চুপ বেয়াদব, আমি তোর বর, আর আমাকে কি না বলছিস পা টিপে দিতে? বর তো কি হইছে, আর বর তো সবার সামনে থাকলে, আর এখন তো আমরা বন্ধুই। কেন? বিয়ে করেছি তো আজ। দেখ আবির, তুই তো জানিস আমি তোর সাথে বিয়ে করতে চাইনি। আমি তো নিলয়কে ভালোবাসি, কিন্তু হারামিটা যে এইভাবে উদাও হয়ে যাবে কে জানতো। মধ্যে পড়ে নানু ধরে এনে তোর সাথে বিয়ে দিয়ে দেয়। আমি তোকে বট্টর মানতে পারবো না, বুঝলি তো? আমি অবনের কথাই কিছুই বললাম না, চুপ হয়ে দাঁড়িয়ে থাকলাম। কথাগুলো যা বললো তা সবই সত্য। অবনী হলো আমার ফুপুর মেয়ে, আমার দাদু ওর নানু। আমি সোফাতে যেয়ে বসলাম, অবনী ওর ফোন হাতে নিল, কাউকে কল করলো মনে হয়, আর তার ফোন হয়তো বন্ধ, আর সে হলো নিলয় হবে। ওর মুখের কথা শুনে তাই বুঝলাম আর কি, কারণ সে ফোন দিয়ে বলছে। শালা নিলয়া, তোর ফোন কি অন হবে না? কথাটি শুনে বুঝলাম নিলয়কে এখনো অবধি কল দিয়ে যাচ্ছে অবনী। কি মেয়ে রে বাবা, বাসর ঘরে বরের সামনে বসে তার বয়ফ্রেন্ডকে কল দিচ্ছে। এই আবির, টাকাটা কবে দিবি রে তুই? কিসের টাকা? আরে 4 দিন আগে 200 টাকা আমার থেকে নিয়ে বলছিস পরে দিবি, আর আজও দিস নাই। এখন তো দিয়ে যাবে না, কারণ এখন তো তুই বউ, তোকে কিসের টাকা দেব? হুট। কি বললি? আমি তোর বউ না, তোকে তো খুন করতে ইচ্ছে করছে। কেন? কেন মানে? বিয়ে করছিস আমাকে তাই। বেশ, বিয়েটা ভেঙে যাচ্ছিল, আর অমনি তুই এসে সবটা গোলমাল করে দিচ্ছিস। হট। অবনীর রাগ দেখিয়ে ওর ফোনটা জোরে পাশে রেখে দিল। আমি দাঁত বের করে হাসি দিলাম। সেটা দেখে আরো চোখ পাকিয়ে তাকালো ও। কিছুই বললাম না। রাগাতে ওকে আমার বেশ ভালো লাগে, যা গত 10 বছর ধরে রাগিয়ে আসছি। আর ওকে রাগাতে যে আমি ওর রাগে রাগে মুখের উপর কবেই যে প্রেমে পড়ে গেছি বুঝতেই পারিনি। তবে অবনীকে যে বউ করে পাবো আমি তো ভাবতেই পারিনি। যখন শুনেছি অবনীকে আমাকে বিয়ে করতে হবে, তখন মনে মনে বলেছিলাম উপরওয়ালা যা দেয় তা সব থলে ভরেই দেয়। আমি অবনীকে বউ হিসেবে মেয়ে খুশি, কিন্তু সে খুশি না, কারণ আমি জানতাম অবনী নিলয়কে ভালোবাসে। আর সেসব জানার পরে কোনোদিন তাকে আমার মনের কথাগুলো বলতে পারিনি। যখন শুনলাম অবনীর বিয়ে হচ্ছে অন্য একটি ছেলের সাথে, সে সময় অনেক খুশি হয়েছিলাম, কারণ নিলয়ের সাথে তো আর হচ্ছে না এটা ভেবেই। বাড়ি ভর্তি সব লোকজন আসছে, আর তখনই অবনী একাই বাড়ি থেকে পালিয়ে যায় নিলয়ের জন্য। কিন্তু নিলয় বেটা আগেই উদাও হয়ে গেছে কোথাও, তা কেউই জানে না। সেই থেকে ওর ফোন অফ। এইসব শোনার পর দাদু, আব্বু, ফুপুরা মিলে অবনীকে নিয়ে আসে, কিন্তু যে ছেলের সাথে বিয়ে হওয়ার কথা তারা আর বিয়ে করতে চায় না, কারণ যে মেয়ে বিয়ের দিন পালায় তাকে কেই বা বিয়ে করবে। ঠিক তখনই দাদু এসে আমাকে অবনের পাশে বসিয়ে দেয় বর হিসেবে। দাদুর উপর কথা বলিনি, তাই চুপচাপ বসে বিয়েটা করতে হয়েছে। যাক, ভালোই হলো, বিয়ের দাওয়াত খেয়ে নিজে বিয়ে করে নিচ্ছি। এটা কয়জনই বা পারে? হুঁ হুঁ। আবির, এই আবির, আবির। আমি অবনীর ডাকে চমকে উঠলাম। কি জোরেই না ডাকলো রে বাবা মেয়েটা। আমি চোখ পাকিয়ে কপাল কুঁচকে ওর দিকে তাকালাম। সে চিৎকার করে বলছে, এই, তোকে কখন থেকে ডাকছি, তার 12টা কি বাজিয়ে ফেলেছিস এত তাড়াতাড়ি? কি হয়েছে? এত ডাকার কি আছে? হুম? ঘুম পাচ্ছে আমার। তো আমি কি করব? তোকে কি আই আই চাঁদ মামা কপালে টিক দিয়ে যা কবিতা বলে ঘুম পাড়াবো নাকি? থাপ্পড় দিব, বুঝলি? তুই কি আমি বলছি আমার ঘুম পাড়িয়ে দিতে? তোকে ডাকলাম কারণ আমার ঘুম পাচ্ছে, আমি খাটে ঘুমাবো আর তুই নিচে ঘুমাবি সেটা বলার জন্য, বুঝলি? কি? মাথা খারাপ নাকি? আমার ঘর, আমার খাট, আমার খাট থাকতে আমি নিচে ঘুমাবো কোন দুঃখে? হুম? আমি বলছি তাই। আমি জানি তুই ঘুমানোর পর খুব নড়চড়া করিস, কোলবালিশ ছাড়া ঘুমোতে পারিস না। এখন তো বিয়ে হয়েছে তোর, তাই তোর মা কোলবালিশ নিয়ে চলে গেছে,
আমাকে জড়িয়ে ধরে ঘুমাবি সেটা তো হবে না চান্দু। নিচে ঘুমাবি। যদি না ঘুমাস তো আমি জোরে চিৎকার করে বলে দেব, এই নে ধর। কথাগুলো শেষ করে একটি কাঁথা ও বালিশ আমার দিকে ছুড়ে দিল। আমি হাবার মতো ওর দিকে তাকিয়ে আছি। ভাবলাম বাসর ঘরে ঢুকে বিড়াল মারবো, তা না, উল্টো আমাকেই মেরে দিল। ইচ্ছা করছে যে গলাটা টিপে ধরি। এই মেয়েটা কবে বুঝবে আমি তাকে ভালোবাসি? বুঝবে না, কারণ মেয়েরা বোঝে না কোনো ছেলে তাকে অগোচরে কতটা ভালোবাসে। তবে বোঝাতে হবে আমার। এই উঠ তাড়াতাড়ি। আমি ঘুম ঘুম চোখে সামনে তাকালাম, দেখি অবনী আমার সামনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে ডাকছে। আমি চোখ মেলে বিরক্তি কণ্ঠে বললাম, কি হয়েছে, ডাকছিস কেন? তাড়াতাড়ি খাটে আয়। কেন? ইয়ে হবে নাকি? মার খাবি আবির, বুঝলি? তো ডাকছে। দরজা শোন, কড়া নাড়ার শব্দ। এখন যদি উনি দেখে ফেলে তুই এখানে, তাহলে অন্যরকম হবে। তাই খাটে যে শুয়ে পড়, আমি দরজা খুলছি। আমি কিছু বললাম না, কারণ অবনী যা যা বলেছে তা ঠিক। তাই আমি খাটে শুয়ে পড়লাম। দেখি দাদু দরজায় দাঁড়িয়ে আছে। অবনী মাথায় কাপড় দিল। দাদু মুচকি হেসে বলল, কি রে ছোট গিন্নি, কি খবর? অবনী কিছুই বলল না। আমি শুয়ে সেদিকে তাকিয়ে আছি। বুঝেছি গিন্নি, আসলে খেটে ডাকতে আসলাম। তোর বাবাকে ঢেকে নিয়ে নিচে আয়। দাদু চলে গেলেন। অবনী দরজা আটকে দিয়ে সোজা আমার দিকে আসছে। আমি শুয়েই সেদিকে তাকিয়ে আছি। আমার কাছে এসেই অবনী বলল, এই আবির, ওর তাড়াতাড়ি। কেন? এই নানু, কিসের খবর? বুঝতে পারছি না রে। মানে? আরে শুলি না, দাদু বললো কি ব্যাপার, কি খবর? মানে কি এর? ও, আসলে রাতে আমরা বিড়াল মারলাম কি না সেটা জানতে চাইছে বুড়োটা। এই বিড়াল মারা কি রে? জানি না, ইয়ে হবে মনে হয়। মানে কিছু না। কিছু না হলেই ভালো। আচ্ছা, গোসল করতে গেলাম, তুই থাক। অবনী চলে গেল বাথরুমে। আমি শটান শুয়েই রইলাম। যখন অবনীর সাথে বিয়ে হচ্ছিল আমার, তখন যেন মনে হয়েছিল পেয়েছি তাহারে। কিন্তু বাসর ঘরে এসেই যা হলো তার জন্য প্রস্তুতই ছিলাম না। কি হতো আমাকে মেনে নিলে? মেয়েরা এমন কেন হয়? ছেলেদের ভালোবাসা কোনো বুঝতেই চায় না তারা। কথাগুলো শুয়ে শুয়ে ভাবছিলাম, তখনই খট করে একটি শব্দ হলো। বাথরুম থেকে অবনীকে বেরিয়ে আসতে দেখলাম। বেশ অবাক চোখেই তাকিয়ে আছি আমি ওর দিকে। গায়ে নীল শাড়ি, চুলে সাদা তোয়ালে বেছানো, বড় চুলের কয়েক গাছি অংশ কপালের নিচ দিয়ে মুখে এসে পড়েছে। সিল্কি চুল জালার বাতাসে উড়ে উড়ে চোখ আর নাকের দিকে চলে আসছে। অবনীতা হাত দিয়ে বারবার সরিয়ে দিতে লাগলো। আমি অবাক দৃষ্টিতে চেয়ে আছি কোণের ভর দিয়ে শুয়ে। অবনী আয়নার সামনে যেয়ে বসলো। চুলগুলো বাঁধন থেকে খুলতেই কাঁধ বেয়ে নিচে গলিয়ে গেল, হালকা পানি পড়তে লাগলো। কি অপরূপ দৃশ্য, কি মায়াবিনাই না লাগছে তাকে। আমি আবার যেন তার প্রেমে পড়ে গেলাম নতুনভাবে। আমি উঠে ওর পিছনে গেলাম। আয়নাতে আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে অবনী বলল, কি দেখছিস তুই? তোকে আজ বেশ মোহনীয় লাগছে অবনী। মানে? তোকে আজ বেশি সুন্দর লাগছে। চুপ, এই কথাটা নিলয় সবসময় বলতো। আমি চাই না আর কেউ আমাকে এটা বলুক। আমি তো তোর স্বামী, আর নিলয়ের কথা আমাকে কেন বলছিস? অবনী উঠে দাঁড়িয়ে আমার দিকে ফিরে তাকালো। আমি ওর মুখের দিকে তাকালাম। বেশ রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মাথাটা নিচু করে নিলাম। সে বলল, শোন আবির, জানি তুই আমার বর, এটা সবার সামনে দেখাবি, বুঝলি? আমার সামনে কখনোই তোর বরগিরি দেখাবি না। আমি তোর বর হিসেবে কখনোই মানতে পারবো না। আমি ভালোবাসি নিলয়কে। সো তুই তোর মতো করে থাকবি আর আমি আমার মতো করে, বুঝেছিস? অবনী রাগ দেখিয়ে চলে গেল নিচে। আমি চুপ করে দাঁড়িয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কিছুই বলার নেই আমার। হয়তো আজ সে এমন করেছে, পরে সব ঠিক হয়ে যাবে। কয়েকদিন পর অফিসে বসে অবনীর কথা ভাবছি। বিয়ের পর মেয়েটার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে গেছি, কিন্তু আফসোস আমাকে সে পাত্তাই দেয় না। মন খারাপ করে বসে আছি নিজের ডেস্কে। তখনই আদনান ভাই আসলো। তোর মন খারাপ? না মানে ভাই। হা হা, বুঝতে পারছি, ভাবির সাথে তোর ঝগড়া হয়েছে তাই না? না আসলে এমন কিছুই না। আরে থাম থাম, বুঝেছি। আরে এমন হয়, সারাদিন অফিসে বসে থাকি আর তোর ভাবি বাড়িতে রাগ করে থাকে। যখন বাড়ি ফিরি তখন সাথে কি নিয়ে যায় জানিস?
কি নিয়ে যাও? একতরা গোলাপ, যা তোর ভাবির পছন্দের, চকলেট যা তোর ভাবি খেতে পছন্দ করে, এরকম জিনিস তুই নিয়ে যেতে পারিস। রাগ তো ভাঙবেই, আবার তোর প্রেমে পড়বে দেখিস। আদনান ভাই চলে গেল, আমি হাবার মতোই বসে আছি। তবে আদনান ভাই ঠিকই বলেছে, এসব দিয়ে অবনী মানে বউকে লাইনে মারতে হবে। যদি কাজ হয় তবে তো বেশ লাগবে। অফিস শেষ করে যখন বাড়িতে ফিরলাম তখন 7টা বাজে। কলিং বেল বাজানোর বেশ খানিকটা সময় পর অবনী এসে দরজা খুললো। আমি ওর দিকে তাকিয়ে আছি, সাদা ড্রেস পরে সে দাঁড়িয়ে আছে। হা হুই তাকিয়ে দেখছি তাকে। এভাবে তাকিয়ে আছিস কেন? আজ তোকে বেশ সুন্দর লাগছে। আবার তুই এ কথা বলছিস? সরি, এই নে অবনী, এটা তোর জন্য। আমার দিকে চোখ বড় বড় করে অবনী তাকিয়ে আছে, কারণ আমি ওর সামনে একটোরা টকটকে লাল গোলাপ হাতে ধরে রেখেছি। আমি ওর দিকে তাকিয়ে আছি। সে বলল, এসব কি? কেন? গোলাপ ফুল তোর জন্য নিয়ে আসলাম, নে ধর। কথাটি বলে ওর হাতে তা ধরিয়ে দিয়ে ভিতরে চলে আসলাম। ওকে গোলাপ হাতে দিয়ে হাসি মুখে দেখবো বলে পেছনে দেখাতেই দেখি অবনী গোলাপগুলো আছাড় দিয়ে ফেলে দিল। আমি হা হয়ে গেলাম। সে তো না করতে পারতো, এভাবে ছুঁড়ে ফেলার কোনো মানে নেই তার। সোনাবীর, আমার জন্য তুই এসব ও ফুল টুল আনবি না। আমার ভালো লাগে না এসব, একদম সহ্য হয় না। যা টেবিলে খাবার রাখা আছে খেয়ে নি, আমিও যাচ্ছি খেতে। তবে এটা ভাবিস না যে তোর জন্য না খেয়ে বসেছিলাম। আমি তো সবার সামনে বোঝাচ্ছিলাম আমরা ভালো আছি। অবনী কথাগুলো বলে চলে গেল। আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। সামান্য একটা ব্যাপার নিয়ে এত কিছু বলল। অবনী কি তাহলে আমাকে একদমই পছন্দ করে না? রাতে খাবার খেয়ে রুমে গেলাম, দেখি অবনী শুয়ে ফোন টিপছে। আমি ওর পাশে যে বসতেই ও বলল, কি ব্যাপার, তুই এখানে সোফাতে যা। অবনী এমন কেন করছিস? কেমন করছি? দেখ, তোকে আগেই বলেছি আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, ভালো বন্ধু আমরা। তোর প্রতি আমার কোনো অনুভূতি আসেনি কোনো দিন যে তোকে বিয়ে করব, ভালোবাসবো। আমি তোকে বড় বলে মানতে পারবো না। আমি ভালোবাসি নিলয়কে, ওর জন্য ভালোবাসা থাকবে আজীবন। যা ঘুমা। কিছু না বলে সোজা চলে আসলাম সোফাতে, এসে শুয়ে আছি। একটু পর অবনীর দিকে তাকালাম, দেখি ফোন নিয়ে কারো কাছে কল করছে। আর সেটা যে নিলয় তা বুঝতে পেরেছি। সে আমাকে ভালোবাসে না, তাতে কি, আমি তো তাকে বাসি। আর এটাই অনেক, সে বাসুক নিলয়কে, আমি বাসবো তাকে। নিলয়, কোথায় তুমি? তোমাকে কতবার কল দিচ্ছি, ফোন বন্ধ। এমন কথা কানে আসতেই আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখি ড্রেসিং টেবিলের সামনে বসে কানে ফোন ধরে কথা বলছে। তার মানে নিলয়ের ফোন খোলা। অবনীকে কিছু বললাম না, গোসল করে খেয়ে অফিসে চলে গেলাম। কি করব জানি না। অবনীকে বউ করে পেয়েও খুশি হতে পারলাম না, কারণ তার মনের ঘরে বসত করে একজন, যেখানে আমার কোনো জায়গা নেই। অফিস শেষ করে বাড়ি যাচ্ছি, আজ ফুলের বদলে চকলেট নিয়ে যাচ্ছি। অবনী, এটা নে, তোর প্রিয় চকলেট আনছি। কেন? এমনিতেই। কেন, নেওয়া যাবে না নাকি? কেন আনিস তুই? বললাম তো এমনি। আচ্ছা, আর আনবো না। চকলেট ছুঁড়ে ফেলে দিয়ে ভিতরে চলে আসলাম। এভাবেই দিন চলে যেতে লাগলো। আমি রোজ ফুল আনি, টেবিলে রাখি, চকলেট আনি, টেবিলে রেখে দিই। নীল চুড়ি নুপুর এনে রেখে দিতাম, কিন্তু তাকে দেওয়ার আর সাহস হয়নি। যেভাবেই আনতাম ওখানে ওইভাবেই পড়ে থাকতো। রোজ সকালে সেগুলো দেখতাম আর হাসতাম। একদিন অফিস শেষ করে বাড়ির দিকে আসছি, আকাশে কালো মেঘ জমেছে, হয়তো বৃষ্টি আসবে। আমি অবনীর জন্য ফুল কিনতে দোকানে যেয়ে দেখি নিলয় একটা অন্য মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে ফুল এগিয়ে প্রপোজ করছে। আমি হা হয়ে তাকিয়ে আছি। এটা তো অবনীর নিলয়, তবে এই মেয়েটা কে বুঝতে বাকি নেই। নিলয় ফ্রড একটি ছেলে। ফুলগুলো নিয়ে দৌড়ে বাড়ি আসলাম। আজ অবনীকে বলতে হবে সব। বাড়িতে আসতেই ধুম করে বৃষ্টি শুরু হলো। দরজায় কলিং বেল বাজাতেই অবনী দরজা খুলে দিল। আমার হাতে ফুল দেখে রোজ আজও সেদিকে তাকিয়ে আছে। আমি দরজার কাছে দাঁড়িয়ে বললাম, অবনী। দেখো, ফুল নিতে পারবো না। ফুল দিচ্ছি না, তোকে একটা কথা বলি। বল। আসলে নিলয়। আচ্ছা, আমাকে একটা হেল্প করবি? কি হেল্প বল? পরশু নিলয়ের কাছে চলে যাব, তুই রেখে আসবি তো? কথাটি শুনে বোবা বনে গেলাম। মানে অবনী আমাকে ছেড়ে চলে যাবে? কিন্তু নিলয় যে খারাপ একটি ছেলে, অবনীকে আটকাতে হবে।
আবির, বাড়িতে কেউ যেন না জানে। আর নিলয়ের কাছে পৌঁছে আমি নানুর কাছে ফোন দিয়ে সব বুঝিয়ে বলবো। প্লিজ আবির, আমাকে হেল্প কর। কিন্তু অবনী, কিন্তু আসলে নিলয়কে আজ একটা মেয়ের সাথে দেখলাম। মেয়েটা নিলয়ের গার্লফ্রেন্ড। কথাটি শেষ অবধি গালে করে একটি চড় বলল। আমি গালে হাত দিয়ে ওর দিকে তাকালাম। অবনীর চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। আমি আরো কিছু বলতে যাব, সে বলল, বলতে তো পারিস যে হেল্প করতে পারবো না, তাই বলে নিলয়ের নামে মিথ্যে কথা বলবি? সত্যিই বউ? চুপ, আর একটা কথাও আমি শুনতে চাই না। আমার সাথে কথা বলবি না, আমি একাই যাব। দয়া করে কাউকে না বলে হেল্পটা করিস। অবনী চলে গেল। আমি গুটি গুটি পায়ে বেলকনিতে আসলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, আমার চোখেও বৃষ্টি ঝরছে। অবনী আমাকে ভুল বুঝলো, সে চলে যাবে। সে একটি ধোকার পেছনে ছুটছে। পরশু আশা করে চলে যাবো আবির। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, তখনই অবনী কথাটা বলল। আমি শুকনো দৃষ্টি দিয়ে ওর দিকে তাকিয়ে আছি। বুকটা ধুক করে উঠলো। আর তাকে দেখতে পাবো না, সে চলে যাবে অন্যের কাছে। ওহ, দোয়া রইল তোর উপর। ধন্যবাদ। আর শোন, বাইরের দিকে একটু ম্যানেজ করবি। সাবধানে যাবি। সকালের কাজে নাম করে বের হব। ভালো থাকিস। অবনী কথাগুলো বলে রুমে চলে গেল। আমি ওর পেছনে আসলাম। হু হু করে উঠছে আমার মনটা। অবনীকে একতরফা ভালোবেসে ফেলেছি। মেয়েরা বোঝে না কোনো ছেলে তাকে একতরফা ভালোবাসে। অবনী, কিছু বলবি? আমি কি তোকে পৌঁছে দিতে পারি? সত্যি? তাহলে তো বেশ হয়। ওকে, তাহলে ঘুমিয়ে পড়। অবনী শুয়ে পড়ল। আমি ইজি চেয়ারে যে বসলাম। বাইরে হালকা বাতাস। বেলকনির ইজি চেয়ারে বসে পুরনো কিছু কথা মনে পড়ে গেল। আমি আর অবনী যখন ক্লাস 10-এ পড়তাম, তখনই ওর খুব জ্বর আসে। ও জ্বর দেখে আমি সেদিন সারাটা দিন গোসল করে জ্বর বাঁধিয়েছিলাম। আরেকবার হয়েছিল, একটি ছেলে ওকে খুব জ্বালাতো। রোজ স্কুল থেকে আসার সময় পথ আটকে রাখতো। আমি দূর থেকে দেখতাম। একদিন অবনী আসছিল। সেদিন অবনীর সামনে দাঁড়িয়ে ছেলেটি অনেক বাজে কথা বলেছিল। সেদিন খুব রাগ হয়ে যাই। অবনী আগে চলে আসে। আমি তখন ছেলেটির সাথে মারামারি করি। ছেলেটি আমার নাকে ঘুষি মারে, নাক ফুলে কলা গাছ হয়ে যায়। যখন বাড়িতে আসলাম, তখন সবাই তার কারণ জানতে চেয়েছিল। সে সময় বলেছিলাম, স্কুল শেষে ক্রিকেট খেলার সময় বল এসে লাগে। আম্মু সেদিন আমাকে খুব মেরেছিল। অবনী এটা দেখে হেসেছিল, আর আমি ওর হাসি দেখে মার চলাকালীন সময় হেসেছিলাম। আবির, এই আবির, ওঠ, সকাল হয়ে গিয়েছে। আমি লাফিয়ে উঠলাম। চারিদিকে তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে। তার মানে রাতে ওর কথা ভাবতে ভাবতে এখানে ঘুমিয়ে পড়েছিলাম। অবনীর দিকে তাকিয়ে চোখ সরাতে পারছি না। নীল শাড়ি, নীল চুড়ি, কানে দুল, পায়ে নুপুর, পরে বেশ সেজেছে ও। আমি অপলক তাকিয়ে আছি ওর দিকে। ও বলল, কেমন লাগছে আমাকে? নীলপরি। সাদা মেঘের নীল আছে আকাশে, নীলপরির মতো, যার মাদকতায় পুরো চিল আকাশ ছুতে চাই। হয়েছে হয়েছে, এখন চল, আমাকে রেখে আসবি। আর শোন, এসব কি তোর দেওয়া? নূপুর, দুল, চুড়ি এসব তুই তো আনতি, সেগুলো আজ পড়লাম। অবনী চলে গেল নিচে। আমি দীর্ঘশ্বাস ফেলে মুচকি হাসলাম। কি গাধা আমি, নিজের স্ত্রীকে অন্য কারো হাতে তুলে দিতে যাচ্ছি। আমি গাড়ির কাছে দাঁড়িয়ে আছি। অবনী আসলো। আমি জানি না বাড়ির সবাইকে সে কি বলেছে, তবে যখন গাড়িতে উঠতে যাব, তখন বাড়ির সবাই এসে বলতে লাগলো, সাবধানে যাবি আর তাড়াতাড়ি ফিরে আসবি। বাড়ির সবার মুখে সুখের হাসি দেখলাম। বুকের ভেতরটা আরো মোচড় দিয়ে উঠল। এদের মুখের হাসিটা একটু পরেই মলিন হয়ে যাবে। গাড়িতে দুজনে বসলাম। কিছু দূর আসার পর বললাম, বলছি তুই আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছিস? সেটাই তো ছোট থেকে করে আসছি। আচ্ছা রাখ এখানে। গাড়িটা স্টেশনের কাছে রেখে দিলাম। গাড়ি থেকে নেমে দেখি নিলয় দাঁড়িয়ে আছে। বুকটা আরো ধুক করে উঠল। আমি আর এই মায়াবিনীকে দেখতে পারবো না। সারা শরীর ঘামতে শুরু করেছে। অবনী দৌড়ে নিলয়ের কাছে গেল। আমি হেঁটে হেঁটে গেলাম সেখানে। নিলয় অবনীকে জড়িয়ে ধরলো। আমার খুব রাগ হতে লাগলো এটা দেখে, কিন্তু কি করব, যে চাই না তার কাছে অধিকারের কোনো মূল্য নেই। ধন্যবাদ আবির, তুমি না থাকলে অবনীকে হারাতাম। আসলে সেদিন আমি অ্যাক্সিডেন্ট করি, তাই অবনীর কাছে আসতে পারিনি। তবে এবার যখন আমার চাকরি হয়েছে, আর অবনীকে ছাড়ছি না। ধন্যবাদ। নীলই কথাগুলো বলে আমাকে জড়িয়ে ধরে। আমার গলা শুকিয়ে গেছে, কথা বের হচ্ছে না। এখনই আমার চোখ দিয়ে বৃষ্টি ঝরবে।
আবির, এখন বাসায় যাবি না। এখন এদিকে থাক, রাতে বাসায় যাবি। যেই সব বলবি কোনো ব্যাপার হবে না। দুজনে চলে যাচ্ছে, ভালোবাসি বলা হলো না তাকে। আমি ঘুরে গাড়ির দিকে আগাতে লাগলাম, চোখ বেয়ে পানি পড়তে লাগলো। সব শেষ হয়ে গেল, তখনই অবনীর ডাক শুনলাম, থমকে গেলাম, তাড়াতাড়ি চোখের পানি মুছে নিলাম। অবনী আসলো আমার কাছে। আবির, ধন্যবাদ রে। তুই দেখিস, তোর জন্য আমার থেকে আরো ভালো মেয়ে আসবে, আমার থেকে আরো ভালো মেয়ে পাবি। কথাটি বলে অবনী আমার বড় বড় চুলে হাত গুজে টেনে দিল। আমি মুচকি হাসলাম, এই কেমন নিয়তি! কাছের মানুষগুলো ছেড়ে যাওয়ার সময় এটাই কি বলে যে তার থেকে ভালো কাউকে পাবো? অবনী চলে যাচ্ছিল, তখনই ওর হাত ধরে বললাম, এই নে অবনী। টাকা? মনে আছে, তোর থেকে 200 টাকা নিয়েছিলাম, আজ শোধ করে দিলাম। কথাটা বলে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। অবনী আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমার চোখের পানি দেখে সে বলল, কাঁদছিস কেন? কই না তো, চোখে ময়লা পড়েছে। আচ্ছা যা, সুখে থাকিস, পাই। কথাটি বলে আর দাঁড়ালাম না ওর কাছে, সোজা হেঁটে গাড়ির কাছে আসলাম। সামনে দেখি অবনীরা নেই। শুনতে পেলাম ট্রেন চলে যাওয়ার হুইসেল। সব শেষ হয়ে গেল, নেই আর পিছুটান। নিজের মতো ভালো থেকো, ছেড়ে দিলাম পিছুটান। গাড়ির সামনের ইঞ্জিনে বসে উদাস হয়ে স্টেশনে এসে জায়গায় বসে আছি। অবনী চলে গেছে, আমি শূন্য হয়ে বসে আছি। চলে আসার জন্য প্রস্তুত হচ্ছি, তখনই শুনতে পেলাম চিরচেনা সেই কণ্ঠস্বর। অবনী ডাকছে আবির বলে। ঝাপসা চোখে সামনে তাকাতেই দেখি অবনী দৌড়ে চলে আসছে। সকালের সোনালি রোদে ওর চোখের পানি স্পষ্ট দেখা যাচ্ছে। আমি হেঁটে এগিয়ে গেলাম, অবনী এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি, সব লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। অবনী কেন এখানে? আমি তার কারণ জানার জন্য কথা বলতে যাব, তার আগেই অবনী বলল, আমি ওকে চিনতে ভুল করেছি আবির। যখন ট্রেনে উঠতে যাব তখনই ও তোর কথা বলছিল। আমি মজা করে বলেছিলাম আবির আর আমার মাঝে শারীরিক সম্পর্ক হয়ে গেছে বহুবার। কথাটি শুনে সে আমার হাত ছেড়ে দেয়, তারপর বলে, তাহলে তোমাকে আর বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, দরকার নেই তোমার মতো মেয়েকে। তখন খুব রাগ হয়ে গিয়েছিল। যার কাছে বিশ্বাস নেই, ভালোবাসা নেই, সে অন্য কাউকে ভালোবাসতে পারে না আবির। আমি চলে এসেছি ওর থেকে, আমাকে মাফ করে দে। আমাকে তোর কাছে রাখবি? আমার হাসি শুনে অবনী আমাকে ছেড়ে দিয়ে অবাক চোখে দেখাল। আমি আরো রহস্যের হাসি দিলাম। তুই হাসছিস কেন? নিলয়কে ভালোবাসিস? না। বাহ অবনী, সামান্য কিছু কথাতে তাকে বলে দিলি ভালোবাসিস না। অসাধারণ কথা বললি। বুঝলি অবনী, ভালোবাসা কোনো সহজ বিষয় না। প্রথম দেখা, ভালো লাগা, কয়েক বছর প্রেম করা, এটাকে ভালোবাসা বলে না। যখন তোকে একটা ছেলে রাস্তায় জ্বালাতো, তখন রাগে সেদিন তার সাথে মারামারি করি, ফলে আমার নাকে সে ঘুষি মারে। সেদিন বাড়িতে আমাকে আম্মু মেরেছিল আর তুই হেসেছিলি। তোর মুখের হাসি দেখে আমার সব মারের যন্ত্রণা চলে গিয়েছিল। এটাই ভালোবাসা, তোকে খুশি দেখা। যখন তোর জ্বর আসে আমারও তখন আসতো। কেন জানিস? কারণ তোর কষ্টটাকে বুঝবো বলে নিজেই সেদিন সারাটা সময় কলের নিচে পড়ে থাকতাম। এটাই ভালোবাসা, যা তোর কষ্ট ভাগ করে নিব। তাই রোজ তোকে রাগানো, ঝগড়া করা, খুনছুটিতে মেতে থাকাই তোর পাশে সর্বদা থাকবো বলে করেছি। এটাই ভালোবাসা, যা সর্বদা পাশে থাকায় বোঝাই। রোজ তোর জন্য তোর প্রিয় জিনিস আনতাম, তোকে খুশি দেখার জন্য। এটাই হলো ভালোবাসা, যে তাকে সবসময় হাসি খুশি দেখবে। একবারও বুঝলি না, তোর স্বামী হয়েও আমি তোর বয়ফ্রেন্ডের হাতে তুলে দিতে এসেছি। হয়তো সবাই বলবে আমাকে বোকা, কিন্তু তারাই জানে যাদের মনে কারো প্রতি সত্যিকারের ভালোবাসা আছে। যে স্যাক্রিফাইস করে সে বোকা না, তার মাঝে ভালোবাসা আছে। এটাই ভালোবাসা। হয়তো আজ বলবি, একদিন কেন এসব বলিস নাই, কেন বলিনি, সেটা তুই হয়তো এখন বুঝেছিস। যা হোক, আজ তোকে ফিরিয়ে দেবো না রে। ভালোবাসি তো তোকে, তাই আবার নিয়ে নেব। ভালোবাসি তো তোকে, তাই আবার নিয়ে যাব তোর ঠিকানায়। যেদিন আমার প্রতি তোর মনে ভালোবাসা আসবে, সেদিনই তোকে আমি তোর কাছে আসব। চল বাড়িতে যাই। অবনীর হাত ধরে গাড়িতে নিয়ে বসলাম। অবনী সেই তখন থেকে আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে বললাম, আমি তো ভালোবাসি, তবে সে সময় আমার ভালোবাসা গভীরতা বুঝবে, তখনই তাকে আরো বেশি ভালোবাসবো। ততদিন অবধি না হয় আমার মনের রাস্তায় সে ভেজা ঘাস হই, শিশির জমাক। তো বন্ধুরা,
গল্পটা এখানেই শেষ। গল্পটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।